আসসালামু আলাইকুম। ছোট থেকেই প্রশ্ন করে তার উত্তর খুঁজে নিতে খুবই ভালো লাগতো। গ্রেট সায়েন্টিস্ট স্যার আইজ্যাক নিউটনের মতে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ বল প্রয়োগ করলেই কোনো বস্তু গতিশীল হবে। এখন চিন্তা করে দেখো, রহিম এবং করিম দুই ভাই, তারা নভোচারী, মহাকাশে রয়েছে, অর্থাৎ বাহ্যিক কোনো বলের উপস্থিতি সেখানে নেই। এখন তারা যদি একটি রশিকে দুই দিক থেকে একই বলে অর্থাৎ 10 নিউটন বলে টানাটানি শুরু করে, কি হবে বলতো? তাদের অবস্থানের কি কোনো পরিবর্তন হবে? উত্তর হচ্ছে না। কারণ কি? এই কারণ যদি আমাদের জানতে হয় তবে আমাদের জানতে হবে ভেক্টর সম্পর্কে। তাহলে ভর শক্তির এই ক্লাসরুমে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ভেক্টর। ইন্টারমিডিয়েটের ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভেক্টর সম্পর্কে যদি জানতে হয় তাহলে কিছু জিনিস আগে তোমাদের জানা প্রয়োজন। নাম্বার 1, রেখা। রেখা কি? রেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সমন্বয়। অর্থাৎ অসংখ্য বিন্দু যদি পরস্পরের সাথে যুক্ত হয় তবে তাকে আমরা রেখা বলছি। এর নিজস্ব কোনো মান নেই এবং কোনো দিকও নেই। অর্থাৎ আমরা যদি একের পর এক অনেকগুলো বিন্দু বসিয়ে যাই এবং তা যদি কখনো সীমাবদ্ধ না হয় অর্থাৎ চলতেই থাকে, তখন তাকে আমরা রেখা বলছি। এবং দ্বিতীয়ত, রেখাংশ কি? রেখাংশ হচ্ছে একটি বিশাল রেখার যদি ক্ষুদ্র একটি অংশ আমরা কেটে নিই তখন তাকে আমরা রেখাংশ বলছি। অর্থাৎ রেখাংশের নির্দিষ্ট মান থাকলেও কোনো দিক নেই। এরপরে আমরা যদি রশ্মি নিয়ে কথা বলি, রশ্মি কি আসলে? রশ্মি হচ্ছে স্টার্টিং পয়েন্ট ফিক্সড কিন্তু কোনো এন্ডিং পয়েন্ট নেই। অর্থাৎ কোনো একটি বিন্দু থেকে শুরু হলেও তার কোনো শেষ নেই। অর্থাৎ একটি নির্দিষ্ট দিক থাকলেও তার কিন্তু কোনো মান নেই। তাহলে তিনটি জিনিস নিয়ে যদি আমরা পরপর কথা বলি, রেখা হচ্ছে মানও নেই, দিকও নেই। রেখাংশ কি? একটি নির্দিষ্ট মান রয়েছে কিন্তু কোনো দিক নেই। এবং 3 নাম্বার, রশ্মির দিক রয়েছে কিন্তু মান নেই। এখন আমরা যদি রশ্মি রেখাংশ নিয়ে কথা বলি তাহলে রশ্মি রেখাংশ হচ্ছে এমন একটি টার্ম যার নির্দিষ্ট মানও রয়েছে এবং দিকও রয়েছে। অর্থাৎ কোনো রশ্মির যদি আমরা ক্ষুদ্র একটি অংশ কেটে নিই তখন তার মানও থাকবে এবং দিকও থাকবে। তাহলে ভেক্টর শুধুমাত্র মান থাকবে এমন নয়, ভেক্টরের মানও থাকবে এবং দিকও থাকবে। তাহলে ভেক্টরের আলোচনা আমরা শুরু করতে পারি নির্দিষ্ট রেখাংশ থেকে, অর্থাৎ যাকে আমরা বলছি রশ্মি রেখাংশ। একটি ভেক্টর নিয়ে যদি আমরা আলোচনা করি, ভেক্টর নিয়ে আসলে আলোচনা করা যাবে না, ভেক্টর রাশি নিয়ে আলোচনা করা যাবে। রাশি কি? এই ভৌত জগতের মধ্যে আমরা যা কিছু পরিমাপ করতে পারি ঠিক তাকেই বলছি আমরা রাশি। এই রাশি দিকের ভিত্তিতে দুইভাবে ভাগ করা যায়। নাম্বার 1, স্কেলার রাশি বা অদিক রাশি, এবং নাম্বার 2, ভেক্টর রাশি বা দিক রাশি। আমরা এই অধ্যায়ে ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রথমেই শুরু করি, ভেক্টর রাশি আসলে কি? ভেক্টর রাশি হচ্ছে সে সকল রাশি যাদের সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান এবং দিক উভয়েরই প্রয়োজন। অর্থাৎ আমরা যদি ভেক্টর রাশি নিয়ে কথা বলি, ভেক্টর রাশির 2টি টার্ম, এক হচ্ছে মান এবং 2 হচ্ছে দিক। মান কি আসলে? কোনো একটা ভেক্টর রাশিকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করার অনেকগুলি সিস্টেম রয়েছে। ভেক্টর রাশির উপরে অ্যারো দিয়ে প্রকাশ করা যায়, ভেক্টর রাশির নিচে দাগ দিয়ে প্রকাশ করা যায়, ভেক্টর রাশিকে বোল্ড অক্ষরে রেখে প্রকাশ করা যায়। অর্থাৎ নর্মাল কোনো সিস্টেম থেকে যদি আমি অ্যাবনর্মালভাবে কোনো টার্ম লিখি তখন তাকেই আমরা বলতে পারছি ভেক্টর। এই ভেক্টরের আবার 2টি জিনিস, এক হচ্ছে মান আরেক হচ্ছে দিক।
এখন আমরা যদি ভেক্টরের মান নিয়ে কথা বলি, তবে কোনো ভেক্টরকে শুধু একটি অক্ষর দিয়ে প্রকাশ করলে তাকে আমরা ভেক্টরের মান বলছি, অথবা কোনো ভেক্টরকে আমরা যদি মডুলাস দিয়ে লিখি তারপরেও তাকে মান বলা যায়। এবং দিকের কথা যদি বলি, ভেক্টরের দিককে বিভিন্নভাবে প্রকাশ করা যায়। আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক দিয়ে প্রকাশ করতে পারি, আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিয়ে প্রকাশ করতে পারি, এমনকি আমরা বিভিন্ন একক ভেক্টর দিয়েও প্রকাশ করতে পারি। আমাদের একক ভেক্টর নিয়ে ডিটেলস আলোচনা থাকবে একটু পরে। এখন ভেক্টরের প্রকাশ এবং ভেক্টরের দিক নিয়ে আলোচনার পর আমরা বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিভিন্ন প্রকার ভেক্টরের প্রথমেই আমরা বলতে পারি সমতলীয় ভেক্টর। মনে করো এখানে একটি টেবিল রয়েছে, অনেকগুলো পিঁপড়া টেবিলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে এই পিঁপড়াগুলোর ডিরেকশন এক একটির এক এক দিকে, অর্থাৎ এক এক পিঁপড়ার বেগ এক এক রকম, এক একটি পিঁপড়ার দিক এক এক রকম, কিন্তু প্রত্যেকটি পিঁপড়াই একটি সমতলের উপরেই হাঁটছে। তাহলে এই সবগুলো ভেক্টরকে আমরা বলতে পারবো সমতলীয় ভেক্টর। এখন কল্পনা করে দেখো, পিঁপড়াগুলো যদি হঠাৎ করে একটি পিঁপড়ার পাখা গজিয়ে যায়, পিঁপড়া এখান থেকে উড়া শুরু করে দিল, তাহলে একে বলবো কি? অসমতলীয় ভেক্টর। এখন একটি রেখার কথা কল্পনা করো বা একটা রশির কথা কল্পনা করো। এই রশি দিয়ে যদি অনেকগুলি পিঁপড়া হেঁটে চলে যায়, তবে এগুলোকে আমরা বলছি সমরৈখিক ভেক্টর। অর্থাৎ অনেকগুলো ভেক্টর যদি একটি রেখা দিয়ে গমন করে, একটি রেখা বরাবর চলে, তবে তাদেরকে আমরা বলছি সমরৈখিক ভেক্টর। এখন একটি রেখা বরাবর একই দিকে যেতে পারে অথবা বিপরীত দিকেও যেতে পারে। তার মানে রেখা বরাবর চললেই তাকে আমরা বলতে পারবো সমরৈখিক ভেক্টর। এখন চিন্তা করে দেখো, অনেকগুলো ভেক্টর যদি একটি বিন্দু থেকে শুরু হয়, তখন তাকে কি বলা যাবে? সমপ্রারম্ভিক ভেক্টর, অথবা আরেক ভাষায় বলা যায় সীমাবদ্ধ ভেক্টর। এখন যদি কোনো ভেক্টরের নির্দিষ্ট কোনো আদি বিন্দু না থাকে, তখন তাকে বলা যাবে স্বাধীন ভেক্টর। অর্থাৎ কোনো ভেক্টরের যদি আদি বিন্দু নির্দিষ্ট না থাকে, তখন তাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। এই পর্যায়ে আমরা যদি ধনাত্মক ভেক্টর নিয়ে কথা বলি, তাহলে বলা যাবে অনেকগুলো ভেক্টরের দিক যদি একই থাকে, একই দিকে যদি তারা কাজ করে, তবে তাদেরকে বলা যাবে ধনাত্মক ভেক্টর অথবা সদৃশ ভেক্টর। এখন আমি যদি কল্পনা করি দুটি ভেক্টরের কথা, দুটি ভেক্টরের দিক একই, মান সমান, তবে তাদেরকে কি সমান ভেক্টর বলা যাবে? না, তাদেরকে সমান ভেক্টর বলা যাবে না। কারণ দুটি ভেক্টর যদি সমান হতে হয়, তবে তাদের মান সমান হতে হবে, দিক একই হতে হবে এবং সর্বোপরি জাত এক হতে হবে। অর্থাৎ দুটি ভেক্টর কল্পনা করো, একটি মান 10, আরেকটির মানও 10, কিন্তু একটি যদি 10 নিউটন হয়, অপরটি যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে কি তারা সমান ভেক্টর হবে? অ্যান্সার হচ্ছে না, সমান ভেক্টর হবে না। অর্থাৎ দুটি ভেক্টরের যদি মান সমান এবং দিক একই এবং যদি জাত সমান হয়, একই জাতের হয়, তবে তাদেরকে আমরা বলতে পারবো সমান ভেক্টর। ঠিক একইভাবে আমরা যদি বিপরীত ভেক্টরের কথা বলি, দুটি সমান ভেক্টরের দিক যদি বিপরীত হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক সম্পূর্ণ 180 ডিগ্রি, তখন তাদেরকে আমরা বলতে পারবো বিপরীত ভেক্টর। আবার এদের জাতও সমান হতে হবে। এখন আমি যদি তোমাদের জিজ্ঞেস করি সমান্তরাল ভেক্টর কি, যে ভেক্টরগুলোর দিক একই, তাদেরকে আমরা বলতে পারবো সমান্তরাল ভেক্টর। অর্থাৎ অনেকগুলি ভেক্টর যদি একই রেখা বরাবর অথবা সমান্তরাল রেখা বরাবর কাজ করে, তবে তাদেরকে আমরা বলতে পারবো সমান্তরাল ভেক্টর। এখন আমরা যদি জিজ্ঞেস করি তোমাদের প্রতি সমান্তরাল ভেক্টর, প্রতি সমান্তরাল ভেক্টরগুলো হচ্ছে সেই ভেক্টর যাদের মান একই হতে পারে, ভিন্নও হতে পারে, জাত একই হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু ডিরেকশন হচ্ছে একটি আরেকটির অপোজিট। অর্থাৎ একটি এই বরাবর কাজ করলে আরেকটি ঠিক তার বিপরীত বরাবর, অর্থাৎ 180 ডিগ্রি কোণে কাজ করবে, তখন তাদেরকে আমরা বলতে পারবো প্রতি সমান্তরাল ভেক্টর। এখন ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপস, তা হচ্ছে একক ভেক্টর। আমি চিন্তা করলাম রোনালদো একটি বলকে 10 নিউটন বলে পূর্ব দিকে কিক করল। এখন ভেক্টরের মানটি কত? 10 নিউটন এবং দিক কোন দিকে? পূর্ব দিকে। এখন আমি যদি 10 নিউটন পূর্ব দিকের ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ দিই,
অর্থাৎ 10 নিউটন দিয়ে ভাগ দিই, তখন কি হবে? শুধু একক ভেক্টর অবশিষ্ট থাকবে, অর্থাৎ মান 1 হলেও তার একটা নির্দিষ্ট দিক থাকবে, অর্থাৎ পূর্ব দিক। এখন দিকগুলোকে আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এইভাবে সূচিত না করে আমি যদি একক ভেক্টর দিয়ে সূচিত করি তা আরও সুন্দর হয়ে যাবে। অর্থাৎ পূর্ব দিকটিকে যদি আমি এ ভেক্টর ধরে নেই, তাহলে পূর্ব দিকে 10 নিউটন, 20 নিউটন, 50 নিউটন যেই বলেই বলটিকে কিক করা হোক না কেন, আমরা জাস্ট 50 নিউটন এ, 20 নিউটন বি এভাবেই আমরা সূচিত করতে পারবো। অর্থাৎ একক ভেক্টর দিয়েই আমরা ভেক্টরের দিককে খুব সুন্দরভাবে দেখিয়ে দিতে পারবো। এই ভেক্টরের দিকগুলোকে একক ভেক্টর দিয়ে প্রকাশ করলে একটু সমস্যা দেখা দেয়। কি সমস্যা দেখা দেয়? আমার দিক যে শুধু পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এমন নয়। পূর্ব পশ্চিমের মাঝখানে অনেকগুলো কোণ করে অনেকগুলো দিক হতে পারে। প্লাস পূর্ব দিককে আমি যদি এ ভেক্টর দিয়ে দেখাই, অন্য কোনো বিজ্ঞানী অথবা অন্য কোনো বইয়ের মধ্যে তাকে বি ভেক্টর দিয়েও দেখাতে পারে। তাহলে কি করা যাবে? এই সমস্যা দূর করার জন্য আমরা আরেকটি ভেক্টরের সাহায্য নিচ্ছি, তা হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমি কল্পনা করলাম। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর যদি আমরা 3টি একক ভেক্টর কল্পনা করি, তবে তাকে বলা যাবে আয়ত একক ভেক্টর। অর্থাৎ এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই দিয়ে লিখব, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে দিয়ে লিখব এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কে দিয়ে লিখব। এদেরকে আমরা বলছি আয়ত একক ভেক্টর। এখন পৃথিবীর যত ভেক্টর রাশি আছে তাদেরকে আমরা এই 3টি মাত্র একক ভেক্টর দিয়েই প্রকাশ করতে পারব। এখন কল্পনা করে দেখো, কেউ যদি এক্স অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড গতি প্রাপ্ত হয়, তখন তুমি ওই ভেক্টরটিকে কিভাবে লিখবে? আমরা আগেই বলেছিলাম তোমাদের যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর কাজ করছে তাকে আই দিয়ে লিখি। অর্থাৎ আই যদি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হয়, কোনো বস্তু যদি এক্স অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তাহলে আমরা 10 মিটার পার সেকেন্ড আই দিয়ে লিখতে পারবো। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, যদি বস্তুটি এক্স অক্ষ বা ডিরেক্ট ওয়াই অক্ষ বরাবর গতিশীল না হয়ে এক্স এবং ওয়াই অক্ষের মাঝখান বরাবর অথবা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ওয়াই অক্ষ বরাবর গতিশীল হয়, তখন কি হবে? তখন তো আর আইজে দিয়ে প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, তখন আইজে দিয়ে ডিরেক্ট প্রকাশ করতে না পারলেও আমরা আই এবং জের সাহায্যেই প্রকাশ করতে পারবো, এবং তাই হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, একক ভেক্টর আমাদের ভেক্টরের অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ নিয়ে আরেকটি প্র্যাকটিক্যাল ক্লাসও আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব, কিভাবে একক ভেক্টর দিয়ে আমরা সকল ধরনের ভেক্টরকে প্রকাশ করতে পারি। এরপর আমরা যদি তোমাদের আলোচনা করি, তা হলো আমরা ভেক্টর রাশির বিভিন্ন অবস্থানে বিভিন্ন বিন্দুতে কিভাবে একটি ভেক্টর রাশিকে প্রকাশ করতে হয় তা নিয়ে ডিটেলস আলোচনা করব। আজ এ পর্যন্তই। যাওয়ার আগে একটি কথা বলতে চাই। একটু আগে আমরা বলেছিলাম যে বাহ্যিক বল না থাকলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলেই বস্তু গতিশীল হওয়ার কথা। কিন্তু রহিম এবং করিম একটি রশিকে যখন একই বলে বিপরীত দিকে টানছিল, তখন কিন্তু তা গতিশীল হয়নি। কেন গতিশীল হয়নি? এখন তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। কারণ কি? রশিতে যখন রহিম 10 নিউটন বলে বল প্রয়োগ করেছিল, করিমও 10 নিউটন বলে বল প্রয়োগ করেছিল, তখন আলটিমেটলি এই দুটি বলের লব্ধি কত ছিল? লব্ধি 0 ছিল, কারণ বিপরীত ভেক্টর কাজ করেছিল। তাহলে আমরা বলতে পারি ভেক্টর আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। আজ এ পর্যন্তই। ভরশক্তির এই ক্লাসরুম থেকে আমি ইঞ্জিনিয়ার নূরে মোস্তফা আজকের মতো বিদায় নিচ্ছি, এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবাই সাবস্ক্রাইব করে নাও, এবং যদি তোমার কোনো প্রশ্ন থাকে তা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করো। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।